হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের একটা আড্ডার শো, আপনাদের প্রিয় একটা শো, সরাসরি ভিডিও কলে কথা বলার শো, প্রিয় তারকাকে নিয়ে জানার, প্রশ্ন করার সুযোগের শো এবং নিজের মন্তব্য প্রিয় তারকার কাছে পৌঁছে দেওয়ার শো, যে শোয়ের নাম হচ্ছে রাতের আড্ডা। আমি কিন্তু পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো কিন্তু, আর থাকবেন আপনারা। সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাতের আড্ডা আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে এবং এনটিভির সকল অনলাইন প্ল্যাটফর্মে। সরাসরি ভিডিও কল কীভাবে করবেন, কিভাবে টেক্সট পাঠাবেন, আমরা কিভাবে আপনার সাথে সংযুক্ত হব, সব কিছু জানিয়ে দেবো। তার আগে চলুন আজকে যিনি এসেছেন আমাদের মাঝে অতিথি হয়ে, তার সঙ্গে একটু হ্যালো বলে নেই। আপনারা সবাই তাকে চেনেন, বিজ্ঞাপনেও তাকে দেখি, নাটকেও তাকে দেখি এবং অতি সম্প্রতি তার ব্যস্ততা, তার যে কর্মব্যস্ততা এবং তার অভিনয় দুটি আমাদের সবার মাঝে তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের প্রিয় একজন অভিনেতা আছেন, আমিও তাকে পছন্দ করি তার কাজের মাধ্যমে এবং তার কাজের কারণে, প্রান্তর দস্তিদার। চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে। ওয়েলকাম ব্রাদার, কেমন আছেন? খুব ভালো। এই ভালো থাকার রহস্যটা কি? কাজের মধ্যে থাকা, ব্যস্ততাই সুস্থতা, তারপর কাজের ফাঁকে বিরতিটাকে এনজয় করা। তার মানে এক কথায় লাইফ ইজ বিউটিফুল, মোর অর লেস। ওকে দর্শক বন্ধুরা, আমরা হ্যালো বলে নিলাম, আরও কথা হবে, আড্ডা হবে পুরো অনুষ্ঠান জুড়ে। যিনি আছেন তিনি থাকবেন এবং থাকবেন আপনারাও। আর ভিডিও কল যদি করতে চান আমাদের প্রিয় তারকাকে, তাহলে আমাদের টেলিভিশনে দেখানো একটা জুম আইডি এবং পাসওয়ার্ড আমরা দেখাচ্ছি এবং ফেসবুকের ক্যাপশনে জুম আইডি এবং পাসওয়ার্ডটি আছে এবং সেখানে একটা লিঙ্কও আছে। শুধু আপনার ডিভাইসে যদি জুম অ্যাপসটা থাকে তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি ভিডিও কল অপশনে আপনি চলে আসতে পারবেন। আর যাদের মনে হয় যে মধ্যরাতে কল দিতে চাচ্ছেন না, কিন্তু প্রিয় তারকাকে মনের কথা জানাতে চাচ্ছেন অথবা তার কাছ থেকে কিছু জানতে চাচ্ছেন, তাহলে আমাদের লাইভ চলাকালীন সময় ফেসবুকের লাইভে যে স্ট্রিমিং হচ্ছে সেখানে নিচে কমেন্ট বক্সে আপনি চাইলে কমেন্ট আকার প্রশ্নগুলো জানাতে পারেন এবং প্লিজ আপনি জানাবেন আপনি কোথায় আছেন, দেশে বা দেশের বাইরে যেখানে আছেন সেটাও জানালে আমরা খুশি হব আর কি। আমাদের অতিথি জানলেন যে কোথা থেকে আপনি বলছেন। চলুন শুরু করি। এই যে ব্যস্ততাই সুস্থতা, এটা তো আসলে আমাদের শিল্পীদের জন্য আশীর্বাদ। অতি সম্প্রতি আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকে বলছেন যে কাজ নেই কাজ নেই কাজ নেই। সেই অর্থে আপনি এখনো কাজ করছেন, আমি এখনো কাজ করছি, এটা তো আশীর্বাদ নয় তো কি? 100বার মানে আমরা এমন একটা সেক্টরে কাজ করছি যেখানে আসলে কপালটা খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম সবসময় কাজ এক্সপেক্ট করাটাও কিন্তু ঠিক না। এক্স্যাক্টলি। কাজেই যখন যে কাজ পাওয়া যাচ্ছে ওটার মধ্যে একটু ইন্ডালজড থাকলে, একটু ফোকাস থাকলে কাজটা করেও আনন্দ পাওয়া যায় এবং কাজ করার পরে যে ক্লান্তিটা, সেই ক্লান্তির মধ্যে রেস্ট নিয়ে নিজের জীবনটা একটু এনজয়ও করা যায়। তো অনেকেই কাজ পাচ্ছেন না, ব্যাপারটা খুবই অসহায়জনকই, হতাশাজনক হলেও আমার কাছে মনে হচ্ছে যে হয়তো সাময়িক। তো জোয়ার যেমন পার্মানেন্ট না, ভাটাও তেমন পার্মানেন্ট একদম। আচ্ছা, এগুলো নিয়ে আলাপ সালাপ হবে। তার আগে চলুন শুরু করি যে প্রান্তরের শুরুটা কবে এবং কিভাবে? অভিনয়ের এনিহাউ ইউ স্টার্টেড ইট, রাইট? আচ্ছা, I started working as an AD. Okay. While you were a student? হ্যাঁ, while I was a student. আমি যখন ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ি তখনই আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করা শুরু হয়। ওই কাজ করতে করতে এক সময় আর একটু হায়ার লেভেলের কাজ করি, তখন হয়তো আমি জুনিয়র প্রোডিউসার। পাকার পরে? হ্যাঁ, সামনে পাকার পরে একটু কাজ তো শিখতে হবে, কয়েক বছর যেতে হবে। হ্যাঁ, তো ওটার পরেই আমি নিকেতনে ছিলাম, কাজের পারপাসেই ছিলাম নিকেতনে। কাজের ফাঁকে যেটা হয় একটু রেস্ট নেওয়ার জন্য বা একটু চা খাওয়ার জন্য আমরা চায়ের টঙে যাই, দোকানে যাই। তো ওই সময় রাত্রেবেলা ওখানে গেছিলাম। তো ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন গৌতম কৈরি। উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে বললেন যে এই লম্বা চুলওয়ালা ছেলেটার একটা ছবি তুলে নিয়ে আসো, বিকজ হি ওয়াজ লুকিং ফর আ ফেস যেটা ওনার গল্পে। হ্যাঁ, না, লং হেয়ারের ব্যাপার না, হি ওয়াজ অ্যাকচুয়ালি লুকিং ফর সামবডি যার অ্যাপিয়ারেন্স গৌতম কৈরির 10 বছর আগের অ্যাপিয়ারেন্সের সাথে কিছুটা মিলে যায়। আচ্ছা আচ্ছা। সো হি ওয়াজ লুকিং ফর হিমসেলফ। জানি না কোন দিক থেকে আমার সাথে মিল পেয়েছেন দাদা, বাট পেলেন, আমার কপাল ভালো, আমি এরপরে আন্তনগর করলাম আর কি। Oh, that was the first time you started? Yeah. By Gautam Kohli. Okay, Gautam da is a nice director. তার লেখনী এবং পরিচালনা আমারও সৌভাগ্য হয়েছে তার আন্ডারে কাজ করার। সো আমি খুব পছন্দ করি তার ডিরেকশন। আপনার অভিজ্ঞতাটা বলুন গৌতম দার সাথে, কাজের অভিজ্ঞতা। কাজের অভিজ্ঞতা যদি বলতে পারি, যে থাকে না আমাদের একটা ভাই ব্রাদার প্যানেল থাকে, সিনিয়ররা যারা সবসময় গাইড করে। সো আমার ক্যামেরার সামনে যাওয়ার সুযোগ আগেও এসেছিল,
কিন্তু যেহেতু বললাম আমি ক্যামেরার পিছনে কাজ করা নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড ছিলাম, স্ক্রিপ্ট লেখা নিয়ে বেশি ইন্টারেস্টেড ছিলাম, আমি ওটাই করছিলাম। কিন্তু যখন গৌতম দা ফোন দিলেন, আমি ফোনে বলে আচ্ছা ঠিক আছে দাদা দেখা করবো এই সেই বলে, দেন আই স্টার্টেড টু ইগনোর what you were doing, you kept doing that. I kept doing that. তারপর আমাদের আরেকজন বড় ভাই আছেন, উনি আমাকে ডেকে বলেন যে কি ব্যাপার, কার ফোন অ্যাভয়েড করছো? অ্যাভয়েড তো করছি না। কি গৌতমের কাছে যেতে হবে, ওর সাথে কিছুদিন থাকতে হবে, কারণ গৌতম দা প্রচুর জানেন, প্রচুর, হি রিডস আ লট। যেটা সবচেয়ে বেশি অবাক করার মতো, গৌতম দা যেটা পড়েন, যেটা ভাবেন, সেটা জীবনে অ্যাপ্লাইও করেন। আমার অনেক ধরনের ঝামেলার মধ্যে আমি গৌতম দাকে শুধু একটা ফোন দিয়েছি, ফোন দেওয়ার পর গৌতম দা একটা দুটা কথা বলেছে আমাকে, আমার জন্য আমার প্রবলেমটা অনেক বেশি সোজা হয়ে গেছিলো, ওটার প্রবলেম মনে হয়নি। আচ্ছা, তাই গৌতমদার সাথে কাজ করার অভিজ্ঞতা, আমি অভিজ্ঞতা বলবো না, আমার মনে হচ্ছে আমি একটা ছুটিতে গেছি, বকাও খেয়েছি, ওটা ছুটির বকা হিসেবে ধরেছি। এই জন্য গৌতমদাকে মানে আমার মনে হয় কি, আমি যদি একটা কথা বলি তাহলে হয়ে যায় যে আমি সারা জীবন আমার শেষ নিঃশ্বাস অব্দি আমি গৌতমদাকে ছাড়তে চাই না। দ্যাট মিনস এ লট। গৌতমদা তুমি দেখছো কিনা আমি জানি না, এখন যদি নাও দেখে থাকো পরে দেখার সময় হবে আমি জানি। একটা বিশাল কিন্তু কমপ্লিমেন্ট, ইট মিনস এ লট, এবং আমি তোমার অনেক পছন্দ করি, তোমার কাজের ভক্ত আমি। ওকে, এরপরে তো যাত্রা শুরু হয়ে, এটা কবের কথা, কত সালের কথা এটা? 2-2.5 বছর আগের। 2-2.5? 3 বলি সেফ সাইড। ওকে, রিজার্ভ থাকুক কয়েকটা মাস। আচ্ছা, তো আফটার ডুইং আন্তনগর, অ্যান্ড হাউ ওয়াজ দ্য ফিডব্যাক ফ্রম ইয়োর অডিয়েন্স? যদিও তখন অডিয়েন্স মাত্র তৈরি হওয়াটা শুরু হয়েছে, সো দ্য পিপল দে লাভ টু ওয়াচ ইউ অন দ্য স্ক্রিন, তারা ফিডব্যাকটা কেমন দিয়েছে, তাদের রিভিউ কেমন ছিল? বন্ধু বান্ধব সবার আগে দেখে বলছে কি অ্যাক্টিং করিস, এই ওই বন্ধু বান্ধবের যেটা হয় আর কি, যে এই ছেলেকে এতদিন গালি দিয়ে প্রশংসা করা, গালি দিয়ে প্রশংসা করেছি বা পাশে বসে ছিল, এখন স্ক্রিনে দেখছি। যেটা ফিডব্যাক, আসল ফিডব্যাকটা আসা শুরু হয়েছে বেশ কিছুদিন পরে, যখন আরও দুটো কাজ করেছি, একটা বিজ্ঞাপন করলাম আর একটা শর্ট ফিল্ম করলাম, তখন কিছু কিছু বন্ধু বিদেশ চলে গেছে, এবং বিদেশে যাওয়ার পরে ওদের কিন্তু টানটা অনেক বেশি বেড়ে যায়, এবং ওরা তখন দেখা শুরু করলো। দেখার পরে আমি মনে আছে, আমি রাতের বেলা ঘুমাচ্ছিলাম, একজন ফোন দিল কি, বন্ধু খুব ভালো লাগে তোকে দেখতে, আমরা আমাদের এখানকার ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে দেখি, তুই করতে থাক। কারণ ওরা আমার স্ট্রাগলটা দেখেছে অ্যাজ অ্যান এডি, আমি স্ট্রাগল বলবো না, আমার লার্নিং পিরিয়ডটা দেখেছে অ্যাজ অ্যান এডি, প্রচুর পরিশ্রম করতাম। তো আর মানে টেকনিক্যাল পার্সন, ডিরেক্টোরিয়াল প্যানেল এবং দ্য লাইট সেট আপ অ্যান্ড দ্য প্রোডাকশনস, ওদের তো ঘুম রেস্ট বলে কিছু নাই আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে, যেটা আমি অবজার্ভ করি বিইং অ্যান আর্টিস্ট। হ্যাঁ, কারণ আমাদের এখানে তো খুব একটা এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আমরা এটা শিখতে পারবো, কাজে আমাদের প্র্যাকটিক্যাল নলেজটাই সব কিছু। এক্স্যাক্টলি, এবং এটা অনেকটা লম্বা সময় ধরে চলতে হয় আমাদেরকে, ওভাবে শিখতে হয়, প্রতিদিন শিখছি, এখনও শিখছি। রাইট, শেখার তো শেষ নেই। হ্যাঁ, তো ওই পরিশ্রমটা না করলে হবে না। ওই পরিশ্রম, আমি কোনটা বললাম যে আমি যখন দেখি, লাইক ধরো তুমি যখন 4 দিন 5 দিন একটা লট করছো, তখন দেখা যাচ্ছে যে এডি, ডিরেক্টর, এবং এডিরও তো এডি থাকে, এবং প্রোডাকশন, লাইট, এটা সবার শেষে যায়, কিন্তু ওদের রিপোর্টিং টাইমটা সবার আগে থাকে। সো আই ওয়ান্ডার যে আমরা আর্টিস্টরা চিল্লাই যে এতক্ষণ শুটিং করলে আমরা রেস্ট করবো কখন, তার চেয়েও কম সময় ওরা পায়। হাউ ডাজ দে ডু দে সার্ভাইভ? আই ডোন্ট নো, স্টিল আই ডোন্ট নো, আমার এটা খুব ওয়ান্ডার লাগে। আমি এখানে যদি বলি, আই এম নট শোয়িং অফ অর এনিথিং, আমি যখনই একটা সেটে কাজ করতে যাই, যখনই চিফ এডিকে দেখি বা সেকেন্ড এডিকে দেখি বা ওই লাইন প্রডিউসার ছেলেটাকে দেখি, ইভেন প্রোডাকশন ম্যানেজার যাকে দেখি, আমার একটু নস্টালজিয়া কাজ করে। আমার তখন মনে হয়, আরে আমি এখানে গ্রিন রুমে আছি, এসিটা অন আছে, কয়েক বছর আগেও তো এখানে দাঁড়িয়ে থাকতে হতো, বা একটা ফোন রেখে আরেকটা ফোন ধরতে হতো, অনেক দৌড়াদৌড়ির মধ্যে যেতে হতো। কাজে এই নস্টালজিয়াটা যদি আমার মধ্যে, আমরা এই নস্টালজিয়া নিয়ে কথা বলবো, তার আগে একটা ফোন আছে, আমরা ফোনটা মিস করতে যাচ্ছি না। আচ্ছা, ফোনটা পিক করি। আচ্ছা, ঠিক আছে। চলুন দর্শক, একটা ফোন কল আছে, আমরা ফোনটা পিক করি। হ্যালো 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 হ্যালো, ইজ ইট ইউ? দর্শক, আমরা চেষ্টা করছি কানেক্ট করার, হোপ ফর দ্য বেস্ট। হ্যালো
হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, একটু অডিও প্রবলেম হচ্ছে, দর্শক ক্ষমা করবেন, যিনি কল দিয়েছেন উনিও ক্ষমা করবেন। আপনি আরেকবার ট্রাই করেন, চেষ্টা করলে হয়ে যাবে, সাফল্য আসবেই। চলো আমরা অতীতে চলে যাই। সো এই নস্টালজিয়াটা বা এই যে একটা স্মৃতি মনের মধ্যে থাকে, এখানে আমি এখন পর্যন্ত খুব বেশি চাপ না হলে বা একটা পজ নিচ্ছে অ্যাক্টিং এর মাঝখানে হঠাৎ করে ডায়লগটা পিছন থেকে বলে দিচ্ছে, ওই ধরনের ঝামেলা না হলে আমি কখনোই বিরক্তিটা আমার মধ্যে আসেনি আর কি। এবং আমি একটা জিনিস বলতে চাই, অ্যাগেন নট শোয়িং অফ, আমি এখনো পর্যন্ত কোনো সেটে আমার 5 মিনিট লেট হয়নি। ওহ, দ্যাটস গ্রেট। হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি টু মেনটেন ইট। মানে ইজ ইট আপনাকে যে টাইমটা দিয়েছে ওই টাইমেই গেছেন এরকম? হ্যাঁ, আমি একটা টাইম চেয়ে নিই যে কয়টার মধ্যে থাকতে হবে বলো, এক্সট্রা কিছু জানতে ওকে ফাইন, ওকে ফাইন। তাহলে ওই জায়গাটাতে আমিও বলবো যে মানে আমার তো কম্পেয়ারিং উইথ ইউ, আমার কাজের জার্নিটা একটু লম্বা, অবশ্যই, আমি অনেক অবশ্যই। দীর্ঘদিন। সো ওই দীর্ঘ সময়ে আমার অনেক কিছু ঘটনা ঘটেছে যেখানে আমি সেটে যাইনি, ইন্টেনশনালি যাইনি বা লেট করে গেছে, কিন্তু ওভারঅল আমার মোর দেন 95% আমারও এটাই হয়েছে যে দেখ তোর সেটে আমি গিয়েছি, তুই তো এই একটার আগে আমার ডাকিস না, তাহলে আমি কি একটা বাজে আসলে হবে? তো আমি একটা বাজেই যাই বা ওরকম আর কি। এটা এটা একটা মজা, ইটস এ গুড প্র্যাকটিস। এটা একজন আর্টিস্টের জন্য কিন্তু অনেক সম্মানের যে তারা এই করে। একদম একদম একদম। এবং এই খুশিটা টিমের মধ্যে দেখা যায়। ওরাও খুব খুশি হয় যে না ভাইয়া তো চলে আসে, এই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আমার একটা মানে এটাকে কি বলবো, ফানি বলবো নাকি গুড ফিলিংস বলবো, আমি সেটা কিন্তু প্রচুর মজা করি। তো মজাটা ওদের কাছে আসলে একটা প্যাম্পারিং মতো কাজ করে, মানে ওদেরকে চার্জ দেয় অনেক, যার কারণে ওরা মানে ভাই আপনি যায়েন না, ভাই কালকে তাড়াতাড়ি চলে এসেন, আপনি না থাকলে সেটা ভালো লাগে না, এই ফিলটা আমার, এই কারণে আমাকে আরো তাড়াতাড়ি যেতে হয়। এটা আসলে কাজের ক্ষেত্রে কনসেন্ট্রেশন করার ক্ষেত্রে কিন্তু খুব হেল্পফুল। যদি আমার চারপাশের মানুষজন, আমার টিম বা ডিরেক্টোরিয়াল টিম যেই হোক, তারা যদি তটস্থ থাকে তাহলে কিন্তু কাজটা করতে খুব চাপ হয়ে যাবে, ফ্ললেস থাকে না, ফ্ললেস থাকে না। আমরা এটা নিয়ে ডিটেলস কথা বলবো, একটু অডিয়েন্সের কাছে যেতে হচ্ছে। ওকে ওকে শিওর। তার সঙ্গে আমরা আড্ডা দিচ্ছিলাম, আরও আড্ডা দেবো। আপনারা চাইলে ভিডিও কল করতে পারেন। ভিডিও কলের নিয়মটা আমাদের এনটিভিতে লাইভ চলাকালীন সময় নিচে স্ক্রল আকারে দেখানো আছে, এবং ফেসবুকে যারা দেখছেন তারা তো উপরে ক্যাপশনে দেখছেন জুম আইডি এবং পাসওয়ার্ডটি ইউজ করে যারা নিয়মিত কল দেন তারা জানেন, না যারা কল দিতে চাচ্ছেন না তারা আমাদের টেক্সট দিতে পারেন। সো কোনো সমস্যা নেই, আমরা আছি, আমরা কথা বলবো যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম আছে। ওকে, উই আর লাকি, একটা ভিডিও কল আছে, তাই চলেন নিয়ে নেই। হ্যাঁ শিওর। চলুন দর্শক, একটা এটাকে আমাদের সবার প্রিয়, আমি কি নামে তাকে ডাকবো, তিনি কি স্ক্রিপ্ট রাইটার, তিনি কি নাট্য পরিচালক, নাকি তিনি ফিল্ম ডিরেক্টর, তার অনেকগুলো পরিচয় আছে। তিনি মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সবার প্রিয় একজন মুখ, চয়নিকা চৌধুরী। কেমন আছো দিদি? খুব ভালো লাগছে, দুইজনেই আমার খুব পছন্দের। তো আর এনটিভিতে আমার অনেক ভালো লাগার, অনেক ভালো লাগছে দুইজনকে একসাথে দেখে। আমি লাইভটা শুনছিলাম, খুব এনজয় করছিলাম কথাগুলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার মতো ব্যস্ত মানুষ, ক্রিয়েটিভ মানুষ সময় দিয়ে আমাদের লাইভ দেখছিলে, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। একটু প্রিয় তারকার সাথে কথা বলো, ও তোমারও প্রিয় একজন আর্টিস্ট, আমি জানি সেটা। সো তোমরা একটু কথা বলো, তারপরে আমার কিছু জিজ্ঞাসা আছে, আমি তোমার সঙ্গে আলাপ করবো না। দিদি কি বলবো তোমাকে, তুমি কি আমার কি বলবো, আমি তো চাই না। ওর সাথে আমার তো ওর সাথে কাজ হয়েছে 3টা। পরপর একদম পরপর 3টা, 3 তিরকা 3 দান একদম। আচ্ছা এটা বলো, 3টা প্রান্তরকে তো ধরো অভিনেতা 3টা হিসেবে, হ্যাঁ শোনো, প্রান্তরকে তো আমরা অভিনেতা হিসেবে, আমরা যারা মিডিয়া আছি শুরু থেকে চিনি, কিন্তু তোমার দর্শক যারা আছে তোমার নাটকের দিয়ে হয়তো অনেকে চেনে। তুমি একটু বলে দাও না যে অভিনেতা প্রান্তরকে তুমি কেমন পেয়েছো, তার অভিনয় কেমন লেগেছে তোমার? যদি সত্যি বলি তাহলে আসলে তুমি তো জানো আমি অনেক খুঁতখুঁতা, আর আমার পছন্দ না হলে আমার কাজ করতে ভালো লাগে না, সত্যি তোমার কথা। দর্শকরা তোমাকে এদিকে দেখবে, তুমি এদিকে তাকাও। আমি করিও না, মানে আমার পছন্দ হতে হবে, মানে আমার অভিনয় লাগবে, আমার লুক ভালো লাগবে, আর অন টাইম সেটে আসতে হবে, এটা আমার সবচেয়ে একটা বড় একটা ব্যাপার। তো প্রতিদিনই আসলে প্রান্তর আমার আগে সেটে এসছে, বাহ। মানে 8টায়, সকাল 8টায়। দেখো এখানেও প্রথমে পাস করে গেছে, পাস। তারপর হলো স্ক্রিপ্টটা পেয়ে আলোচনা করা, খুব সিনসিয়ার, কি পড়বে না পড়বে, কিভাবে আমি ক্যারেক্টারটা দেখতে চাই, এই জিনিসগুলা। তো প্রান্তরের কথা আমি প্রথম আমাকে বলে, আমি তো আসিফ ইকবালের গল্প নিয়ে করেছিলাম, ওটা গান ছিঁড়ে গেছে,
ভালো থেকো, ওটার নাম ছিল ভালো থেকো মেঘ। ভালো থেকে মেঘ। তো আমি ভাবতাম এই ছেলেটা কে করবে, একটা নতুন ছেলে, আমার তো কাউকে পছন্দ হয় না, যে যে নাম বলে। পরে আমি তানজিন তিশা আর সুমন, আমার যে আমার ডিওপি, ওরা একসাথে কাজ করছিল, আমাকে ছবিটা পাঠায়। তো ছবিটা দেখে প্রথমে আমার পছন্দ হয় চেহারাটা, তারপর ওদেরকে জিজ্ঞেস করি অভিনয় কেমন করে, বলে না 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 ও খুবই ভালো অভিনয় করে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপর ও কাজ করলো ভালো থেকে মেঘ, তারপর করলো তোরই আমার ডুবে যায়, তারপর করলো ভেজাল রাশি। তিনটাতে সে একদমই 3 দিন সে আমার আগে সেটে এসছে। সে খুব সিনসিয়ার, সে স্ক্রিপ্ট পড়ে আসে। এবং আমি যেটা বলবো, রোমান্টিক লুক আসলে সবাই দিতে পারে না, সত্যি কথা। মানে আমি তো খুব স্ট্রেট বলি, এবং আমি ভালোকে ভালো বলতে জানি, কিন্তু খারাপকে আবার খারাপ বলি না প্রকাশ্যে। এটা হলো আমার নেচার। আমি কখনো কাউকে নিয়ে নেগেটিভ কথা বলি না, আমার ভালো লাগে না। তো আমি যেটা বলবো যে প্রান্তর মধ্যে যেটা আছে, ডিসিপ্লিনটা আছে, এটা তো পাস। এবং যে জিনিসটা আমার আমার মুগ্ধ করেছে সেটা হচ্ছে যে রোমান্টিক লুকটা আসলে সবার কাছ থেকে পাওয়া যায় না। যেমন একজন আফজাল হোসেন বা একজন মাহফুজ আহমেদ বা একজন অপূর্বর পরে, সত্যি কথা বলতে আমার সবার কাজ তেমন করে ভালো লাগে নাই। কিন্তু প্রান্তর মধ্যে ওই যে রোমান্টিক যে লুকটা, বা রোমান্টিক লুকে কিন্তু অ্যাক্টিং করাটা অনেক কঠিন, নির্মাণও যেমন কঠিন, অভিনয়টাও তেমন কঠিন। বাট ওখানে প্রান্তর পাশ করেছে, এবং সে বেশ ভালোভাবে পাশ করেছে। আমি বলবো সে যদি ভালো ভালো ডিরেক্টর আন্ডারে কাজ করে, এবং সে যদি তার কাজের প্রতি ভালোবাসা থাকে, যত্ন থাকে, সে রোমান্টিক হিরো হিসেবে হয়তো প্রতিষ্ঠিত হতে পারে। মানে অপূর্বর পরে তো আমি আর কাউকে তেমন দেখি না, বাট ও ভালো করতে পারবে। যে গাছে ফল বেশি ওই গাছ ফলের ভারেই নুয়ে পড়ে। দেখো তোমার প্রশংসা শুনে ছেলেটা কিভাবে বিনয়ী হয়ে গেল একেবারে। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। না, আবার প্রশংসা শুনে কিন্তু আবার ছেড়ে দিলে হবে না, অনেক কিছু যে করে ফেলেছে তা না কিন্তু। বাট আমি বললাম যে ওর মধ্যে চেষ্টা আছে এবং ওই জায়গাটা আছে, এটাকে ধরে রাখতে হবে। এবং ভাবতে হবে আমি কিছুই পারি না, এরকম একটা ভাবতে হবে। কিন্তু মনে মনে কনফিডেন্ট থাকতে হবে যে আমাকে পারতে হবে, বা আমি পারি, বা আমি ধরতে পারছি কিনা। মানে এই প্রশ্নগুলো যখন থাকবে তখন ও নিজেই উত্তরগুলো পেয়ে যাবে, এবং ও ভালো কাজ করতে পারবে। সবসময় আসলে টাকাটা জীবনের প্রয়োজন, সবসময় আসলে টাকার পিছনে ছোটার দরকার নাই, বা ভিউয়ের পিছনেও ছোটার দরকার নাই। আমি বলবো আমি তো ভিউ পরিচালক না, আমি তো কিছুই না, আমার কোনো ভিউই নাই। না, আমি বলবো যে একটা সিগনেচার বা একটা মানুষকে চেনা, একটা ডিরেক্টর হিসেবে চেনা, ওই জায়গাটা হয়তো এই 24 বছরে হয়তো আমি কিছুটা পেয়েছি। আমি বলবো যে একজন অভিনেতা হোক, বা একজন শিল্পী হোক, একজন পরিচালক হোক, একজন উপস্থাপক হোক, যেই হোক, সবাইকে তার ওই জায়গাটা, তার ওই শিকারটা মজবুত করাটা খুব প্রয়োজন। মানে স্বনামে চেনা। আমার মনে হয় প্রান্তর যদি চায়, অনেকেই আমাকে প্রান্তরের কথা বলে, তো আমার তখন খুব ভালো লাগে যে প্রান্তর তাহলে আস্তে আস্তে ভালো ভালো কাজ করছে। তো ভালো কাজ করতে হবে, আমার চাওয়া। খুব সুন্দর কথা বলেছো দিদি, দামি কথা, দারুণ কথা বলেছো, দামি কথা বলেছো। এবার লেটস টক অ্যাবাউট এনটিভি। সেই এনটিভির সঙ্গে তোমার যাত্রাটা অনেক দীর্ঘ, অনেক আগে থেকেই এনটিভির সঙ্গে তুমি কাজ করছো, এবং এনটিভি থ্রুতেও তোমার সাথে আমার কাজ হয়েছে। এনটিভি আমি টাই আপ হয়ে কাজ করেছি। সেই এনটিভিতে আমরা আবার একই সঙ্গে স্ক্রিন শেয়ার করছি এই মুহূর্তে। এনটিভি সবসময় ভালোকে অনেক প্রমোট করে এখনও অবধি। তুমি যেমন বলছিলে তুমি একজন ভিউ ডিরেক্টর না, এনটিভিও আমি বলবো যে একটা ভিউ চ্যানেল না। তারা এখন অবধি নতুনদের সুযোগ দিচ্ছে, ভালো ভালো কাজকে সুযোগ দিচ্ছে, যেগুলো আসলে এখনকার ট্রেন্ডি গল্প না। সেক্ষেত্রে বর্তমানে এই পর্যায়ে এসে, কিছুদিন আগে এনটিভির জন্মদিন গেল, এনটিভির কাছ থেকে একজন নাট্য নির্মাতা হিসেবে তোমার প্রত্যাশাটা কি? এনটিভি আমার সবসময় পছন্দের, একদম ঝকঝক। আমি বলবো যে যখন মোস্তফা কামাল সৈয়দ ছিলেন তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত, মানে তার সাথে যারা আছে এত সুন্দর করে সব ম্যানেজ করছে, এটা খুবই একটা মানে পজিটিভ দিক। স্ক্রিনটা আসলেই ভালো লাগে, নেপথ্যের মানুষগুলো অত্যন্ত ভালো, এবং নাটক মানেই এনটিভি, এটা আমি মনে করি। তো প্রত্যাশা আমার থাকবে এটাই। বলবো অবশ্যই প্রত্যাশা থাকবে এটাই, যে তারা যেন ভালো গল্পকে প্রাধান্য দেয়, ভালো ডিরেক্টরকে প্রাধান্য দেয়। তারা যেন এরকম করে কখনো না বলেন যে অমুকে না আনলে হবে না, অমুকে না আনলে হবে না, তমুকে না আনলে হবে না। যদিও এটা আমাকে বলতেই হবে, আমার সাথে এরকম কোনো ঘটনা কখনোই হয়নি, বরং আমাকে তারা যথেষ্ট সম্মানিত করেছেন, এখনো করছেন। কারণ আমি গল্পের প্রয়োজনে যে আর্টিস্ট আমার প্রয়োজন,
হয়তো অনেককে পাই না, সেটা আমার ব্যাড লাক, বাট আমি যখন পাই বা আমি যেটা করতে চাই সেটা আমাকে প্রোগ্রাম ডিপার্টমেন্ট সেটা আমাকে আমার সাথে থাকে, আমাকে সাপোর্ট করে। বাট আমি বলবো যে এরকম না হলে আসলে বেটার, যে ভালো গল্পটা আসলে তাদের দেখা উচিত। ভালো গল্পের প্রয়োজনে ভালো মেকার, যে একজন বড় একজন আর্টিস্ট নিয়ে আসলো বা একজন ভিউ আর্টিস্ট। আমি প্রথমেই বলি ভিউ আর্টিস্ট কিন্তু খুবই মেধাবী, তারা কিন্তু খুব মেধা সম্পন্ন আর্টিস্ট, বাট হয়তো এমন একজন নিয়ে আসলো সে হয়তো তেমন কিছু জানে না। আমার মনে হয় এগুলো একটু এনটিভি কে আরেকটু সিনসিয়ার হওয়া উচিত। থ্যাংক ইউ, তোমার এই মূল্যবান সাজেশন অবশ্যই এনটিভি বিবেচনায় রাখবেন। এনটিভি সবসময় আমাদের কথাই শোনেন, তোমাদের কথাই শোনেন। কালকে এনটিভির, তুমি জানো যে এনটিভি যে নাটকের চ্যানেলটা ইউটিউবে খুবই ফেমাস এবং মানুষ খুব রেগুলার দেখেন। আগামীকালকে দুপুর 3টা বাজে তোমার পরিচালনায় একটি পুরনো ছবি, এই নাটকটি রিলিজ হতে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। সো তোমার জন্য অগ্রিম শুভকামনা, এবং পাশাপাশি আমি এনটিভিকেও অগ্রিম শুভকামনা জানাচ্ছি। তুমি একটি পুরনো ছবি নিয়ে একটু কথা বলতে চাইলে বলতে পারো। একটু কথা বলি, কারণ একটি পুরনো ছবি খুব একটা অন্যরকম গল্প আমার জন্য। এটা লিখেছেন ফারিয়া হোসেন অবভিয়াসলি, এটা অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, আবু হুরাইয়া তানভীর এবং সামিরা খান মাহি। তো এটা একটা লাভ স্টোরি, কিন্তু একটু হরর টাইপ আছে। ভূত আমার পছন্দ না, ওরকম ভূত না, বাট একটা অন্যরকম একটা গল্প আছে। আচ্ছা, এটা আমরা কালকে দুপুর 3টা বাজে দেখলেই বুঝবো। কিন্তু গল্পটা মানুষ বসে থেকে দেখবে, এবং ঈদে গিয়েছিল। আমার মনে হয় গল্প প্রধান এবং অভিনয় প্রধান দেখতে পারবে দর্শক, আমার দর্শক একটা অন্যরকম একটা গল্প দেখতে পারবে, অন্যরকম একটা পুরনো ছবি দেখতে পারবে। আচ্ছা, অনেক ভালো লাগলো তোমার সাথে গল্প করে। পুরো অনুষ্ঠান জুড়ে তুমি থাকলে আরো ভালো লাগতো, এবং সেটা খুব তাড়াতাড়ি পাবো আশা করি। এনটিভি কর্তৃপক্ষ তোমাকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছে, আমার পক্ষ থেকেও তোমাকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। আশা করি প্রান্তরও জানাবে। শুভ জন্মাষ্টমী দিদি। শুভ জন্মাষ্টমী তোমাকে এবং সবাইকে, সবার জন্য। আর তোমরাও ভালো থেকো, তোমাদের সাথে কথা বলতে পেরে, আড্ডা দিতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আর এনটিভি সবসময় ফেভারিট এবং এখানেই থাকবে এনটিভি। থ্যাংক ইউ, অনেক অনেক কৃতজ্ঞ আমি এনটিভি। থ্যাংক ইউ, অনেক কৃতজ্ঞতা তোমাকেও। ভালো থেকো দিদি, দেখা হবে। দর্শক বন্ধুরা, প্রিয় তারকা নির্মাতা চয়নিকা চৌধুরী আমাদের ফোন করেছেন। উই আর রিয়েলি ডিলাইটেড এন্ড অনার্ড, ব্লেসড। সো চলো এবার চয়নিকা দি সেটের চয়নিকার দিকে কেমন দেখেছো সেটা আমরা একটু শুনি। একদম শুরু থেকে যদি বলি, প্রথম যে কাজটা করা হয়েছিল সেটা ছিল যেটা দিদি বললেন আর কি মাত্র, ভালো থেকো মেঘ। গল্পটা পড়েছিলাম, গল্পটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল, কারণ দু ধরনের ক্যারেক্টারের ওখানে খেলার সুযোগ ছিল। আচ্ছা, একটা সময়ের আগে, একটা সময়ের পরে। আমার যেটা খুব ভালো লেগেছিল, দিদির সাথে আমি কিভাবে দেখছি ক্যারেক্টারটাকে ওটা শেয়ার করেছিলাম, দিদি জাস্ট চুপচাপ শুনেছিল, ভালো খারাপ কিচ্ছু বলেনি। উনি দেখেছেন অন স্ক্রিনে, ক্যামেরা থ্রুতে দেখলেন, দেখার পর আমাকে জাস্ট ডেকে বললেন মাঝে মধ্যে একটু নিচে তাকিও। আচ্ছা, আমরা অনেক ধরনের স্কুলিং এর মধ্যে দিয়ে যাই না, যে চোখের পাতা ফেলা যাবে না, যত বেশি কম নড়াচড়া করা তত বেশি ন্যাচারাল, অনেক ধরনের অনেক কিছু তো আমরা দেখি, শুনি, শিখি। তাই বললাম আচ্ছা ঠিক আছে। আমি দিদির কথাটা শুনে ওটা ট্রাই করে দেখলাম, এবং সামহাউ সিনটা ছিল রোমান্টিক সিন। আচ্ছা, তারপর দেখার পরে আমি দেখলাম এই জন্য বলেছে, মানে ওটাই ডিমান্ড ছিল, ওটাই ডিমান্ড ছিল। এজন্য চয়নিকাদির সাথে কাজ করাটা খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স। এবং গল্প কিন্তু মানে রোম্যান্সটা থাকে গল্পে, ওটা ওনার সিগনেচার মনে হয় আমার। কিন্তু আমাকে একবারে এক এক রকম ক্যারেক্টার দিয়েছে, কখনো একদমই রোমান্টিক যে নিজেকে চেঞ্জ মানে করতে চায়, এমন নয় যে তোমার তিনটা ক্যারেক্টারই আমার রিপিটিটিভ মনে হয়, এরকম হয়নি, আমার রিপিটিটিভ মনে হয়। সো শি ওয়াজ থিংকিং টু ব্রেক ইওর ক্যারেক্টার, আই গেস সো। হ্যাঁ, ওই জন্যই আমরা প্রশংসাটা পেয়েছি। আমরা কিছু টেক্সট পেয়েছি, আমরা দেখি টেক্সটগুলো একটু দেখি। আমাদের লাইভ চলাকালীন সময় দর্শক আপনারা কি টেক্সট পাঠিয়েছেন, চলুন হ্যাভ এ লুক। মায়া ইসলাম, শুভ কামনা রইল সবার প্রতি, আপনার প্রতিও অনেক মায়া। রুকু, কেমন আছেন? চলছে, আমিও ভালো আছি। আরাফি লিখেছেন 840 মোস্তফা সরোয়ার ফারুকীর সেরা নির্মাণ ও প্রান্তর ভাইয়ের ক্যারিয়ারের এখনকার সেরা অভিনয়, অসাধারণ লেগেছে আপনার অভিনয়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তানিয়া টেক্সট পাঠিয়েছেন, খুশি হলাম জানিয়া, আপনি আমাদের চট্টগ্রামের গর্ব।
এটা আপনাকে বলছে মনে হয়। না না, এটা আপনাকে বলেছে। আমরা দুজনেই চট্টগ্রামে, আপনাদের লিখলে ভালো হতো, মিসকমিউনিকেশনটা হতো না। তবে ডেফিনেটলি অ্যাজ ইউ আর দ্য গেস্ট, সো আপনাকেই অবশ্যই এটা উদ্দেশ্য করে লিখেছে। তুষার, থ্যাংক ইউ। প্রান্তর ভাই এবং নিদ্রাপুর জুটি বেস্ট লাগে মিডিয়া জগতের জুটি থেকে। আপনারা সামনে কোনো প্ল্যান আছে কিনা জানতে চাই। দর্শক তো আসলে এক এক জুটিকে এক একভাবে দেখে। আচ্ছা তুষার, আপনাকে ধন্যবাদ। এই গরমের সময় একটু তুষারপাত হয়েছে, আমরা তাতে অনেক কৃতজ্ঞ। আসলে এই যে লেটস টক অ্যাবাউট দ্য জুটি প্রথা, আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু জুটি প্রথাটা নিয়ে অনেক চর্চা হয়, যে জুটি প্রথাটা একটা মানে অনেক সাকসেস স্টোরি আছে। হাউ ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? ভালোই তো লাগে। ওকে, কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই মনে হয় কোনো না কোনো একটা অন স্ক্রিন পেয়ার দাঁড়িয়ে যায়, একটা দুটো তিনটা। আমাদের যেমন আমার ইয়াশ রোহান তটিনীর জুটিটা খুব ভাল লাগে দেখতে, দুজনকে বেশ দারুণ লাগে, খুব মানাইছে। হ্যাঁ একদম। তারপর বলিউডে শাহরুখ খান কাজল আছে, এক সময় ব্র্যাড পিট অ্যাঞ্জেলিনা জোলি ছিলেন, আবার শাহরুখ রানীও সাকসেসফুল অনেকগুলো দিয়েছে, ইফ আই এম নট রং। 100%। উত্তম সুচিত্রা, রাজ্জাক কবরী, অমিতাভ বচ্চন, রেখা, সালমান শাহ, শাবনূর। যদি একটা জুটির কারণে ভালো ভালো গল্প খুব সুন্দর জায়গায় পৌঁছায় তাহলে কেন নয়? এক্স্যাক্টলি। কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমামই দেখা যায় যে কোন একটা নাটকে ক্লিক করলো, তারপরে মানুষ ভাবা শুরু করে, কিন্তু কখনো রিস্ক নিয়ে কেউ বলে না যে না ঠিক আছে, ওদের কেমিস্ট্রিটা আমার চোখে ভালো লেগেছে, এখন থেকে আমি পরপর 8-10টা প্রোডাকশন ওদেরকে নিয়ে করবো, যাতে জুটিটা দাঁড়িয়ে যায়। দাঁড়ানো জুটি সবাই ধার করে, কেউ জুটি দাঁড় করাতে চায় না। আমি কি ভুল বলেছি কিছু? আমি এখনো এটা এক্সপিরিয়েন্স করিনি, টু বি ভেরি অনেস্ট। যদি এক্সপিরিয়েন্স করি তখন হয়তো বুঝতে পারবো। আপাতত আমি এনজয়িং মাই ওয়ার্ক, যার সাথেই করছি, যখনই করছি। যে কয়েকজনের সাথে কাজ হয়েছে আমার মনে হয় আমি খুবই ভাগ্যবান, তারা প্রত্যেকে খুবই ট্যালেন্টেড ছিলেন। ওকে, সো আই এম ভেরি হ্যাপি যেভাবেই আছি, কাজের লেভেল বা কাজ নিয়ে যেভাবে আছি, যেখানেই আছি খুব ভালো আছে। So 840 was released on the silver screen as well on the OTT platform. OTT-তেও পরে রিলিজ হয়েছে, টিভিতেও গেছে। ওকে ফাইন। তাহলে আমি তো বলতে পারছি না যে বিগ স্ক্রিন নিয়ে কোনো প্ল্যান আছে কিনা। অলরেডি ইউ ডিড, বাট হোয়াটস গোয়িং অন, হোয়াটস কামিং নেক্সট, এনি প্ল্যান? 840 যে বিগ স্ক্রিনে যাবে এটা আমার আইডিয়া ছিল না। ওকে, আমি একটা শ্যুটে ছিলাম, আমি শ্যুট থেকে যখন স্ক্রিনিং হচ্ছে, প্রিমিয়ার হচ্ছে, তখন আমি একটু দেরি করেই পৌঁছেছিলাম। ঢুকার সাথে সাথে আমি বিগ স্ক্রিনে দেখছি আমাকে দেখাচ্ছে, আমার ওই পার্টিকুলার একটা সিন চলছে তখনই। আমি দেখলাম ও আমাকে বিগ স্ক্রিনে দেখতে এরকম লাগে। আচ্ছা ওকে। সো এরপর যখন রিলিজ হলো, আমি সত্যি কথা বলবো, আমি 840-র ক্যারেক্টারটা, যে সুমন যে ক্যারেক্টারটা আমি করেছিলাম, ওটার জন্য আমি প্রচণ্ড ভালোবাসা পেয়েছি। আচ্ছা, খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, এবং আমার কোনো আফসোস নেই। এই ক্যারেক্টারটা থেকে আমার যা এক্সপেকটেশনস ছিল, ইভেন আমি নমিনেশনও পেয়েছি। সো আর কি চাইবো? এত ভালো লেগেছিল কাজটা করে, এবং আমার কোথাও না কোথাও একটা কনফিডেন্স ছিল যে আমি ভালো করেছি। এটা করার সময়ই মনে হচ্ছিল যে করার পরে যখন প্রজেক্টটা আমার পোর্শন শেষ হয়ে গেল, এরপরে আমি এটা করি, এটা আমার একটা প্র্যাকটিস বা ব্যাড হ্যাবিট বলতে পারি। আমি পুরোটা একটু চিন্তা করার পর আমার মনে হয় কিছু একটা দাঁড়িয়ে যাবে, একটা রিভিশন হয় এবং মনে হয় যে কিছু একটা দাঁড়িয়ে যাবে। এরপর আমি দেখলাম ডাবিং করার সময় মনে হয় কিচ্ছু হয় নাই। এই ধাক্কাটা তো লাগে, কিচ্ছু হয় নাই, কি কেন করলাম এটা এভাবে, এটা তো বেটার করা যেত। কিন্তু রিলিজ হওয়ার পরে মানুষজন খুব খুব আশীর্বাদ করেছে, দোয়া করেছে। যে কোনো একটা ভালো কাজ এবং দর্শক প্রিয়তা একটা আর্টিস্টকে কিন্তু পরবর্তী কাজের দায়িত্বটা অনেক বাড়িয়ে দেয়। ওটার ব্যাপারে কি কোনো চাপ অনুভূত হয়? না, আমি ইউ স্টিল এনজয়িং ইওর ওয়ার্কস? না, এনজয়মেন্ট তো আমি যখন প্রথম কাজ করেছি তখনও করেছি, এখানে আসার আগে যে কাজটা করেছি ওটাও এনজয় করেছি। আমার একটা খুব সুবিধা হচ্ছে, আমি একটা কাজ রিলিজ হলো, রেসপন্সটা আসলো, সবসময় হয়তো ভালো আসবে না, খারাপটাও যেমন মেনে নিতে হবে, ভালোটাও তো মানছি, আমি ওটাই নিয়ে আর ভাবি না। আচ্ছা, ওটা যদি ভাবি তাহলে আমার কাজটা তো এফেক্টেড হবে। হ্যাঁ, কিছু জিনিস ভাবি যে আচ্ছা আমি আমার চোখটা এতটা ছোট করবো না, তার চোখটা ক্যামেরায় পাওয়া যায় না, এই জিনিসগুলো বাদে আমি ওটা ভুলেই যাই যে আমি এই কাজটা করে এসেছি। এটা একটা হেল্প করে ভাইয়া। হ্যাঁ, ডেফিনেটলি। ফার্স্ট অফ অল হচ্ছে, আমি এখনো পর্যন্ত যেহেতু আমি খুব অ্যাব্রাপ্টলি ক্যামেরার সামনে এসেছি, ক্যামেরার পিছন থেকে,
আমি এখনো পর্যন্ত সেটে ঢুকে সবার আগে এটাই মাথায় রাখি যে মেবি দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম গোয়িং ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। সো মেবি আই হ্যাভ টু ডু মাই বেস্ট। ডু বেস্ট না, আমার থাকে কি যে যতক্ষণ আছি 100% ইউটিলাইজ করে নিজেকে তারপরে যাব। সো দ্যাটস ওয়াই ইউ আর সিরিয়াস, অলওয়েজ সিরিয়াস ইন এ সেন্স। ইন এ সেন্স যে আমার যে মেকআপ বয়টা এসে শর্টের আগে জাস্ট পাফটা দিয়ে যাচ্ছে, ঘামটা, আমি প্রচুর সোয়েটিং হয় লাইটটারের কারণে, আমি ওকে মানে শেষ পর্যন্ত যে তারা দিচ্ছে আমি ওকে ধরে হ্যাঁ তুমি দাঁড়িয়ে থাকো, তুমি যাবা না। সো এই মজাটাও করি, আবার বাই দ্য স্ক্রিপ্ট মনে রাখারও চেষ্টা করি লাইন্স, আবার অ্যাট দ্য সেম টাইম ক্যারেক্টারটা কি আদৌ চিৎকারটা করবে কি করবে না এগুলোও ভাবি, মাথায় থাকে। ওই যে বললাম 100% ইউটিলাইজেশন ক্যারেক্টারের, ওটা চেষ্টা করি। বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের যে ইন্ডাস্ট্রির অবস্থা, একজন আর্টিস্ট তার কতটুকু সম্ভাবনা আছে প্রফেশন হিসেবে নেয়ার অভিনয়টা? আই এম টকিং অ্যাবাউট দ্য ফিনান্সিয়াল থিংস। Financial things, okay. Depends on person, মানে একদম পার্সন টু পার্সন ভ্যারি করে। রাইট, সো টক অ্যাবাউট ইউ। I'll talk about myself. আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়তাম এবং আমি কমপ্লিটও করেছি। কেন ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছি? একটা মেজর রিজন ছিল, আমার বাবা চেয়েছিলেন, আমাদের ফ্যামিলিতে প্রায় সবাই একটু আর্টসের দিকে, ডিপার্টমেন্ট ওয়াইজ বলেন, পড়ালেখার দিক বলেন বা কাজকর্মের দিক থেকে বলেন, বেশিরভাগই একটু আর্ট কালচারের দিকে, যেভাবে বলে আর কি আর্ট কালচারের কাজ করে। মাই ফাদার অ্যাকচুয়ালি ডিডন্ট ওয়ান্ট মি টু গো অন দ্যাট লেন। উনি চেয়েছিলেন ওয়ান্টেড ইউ টু বি ডিফারেন্ট। উনি আমাকে ডেফিনেটলি চেয়েছিলেন আমি ইঞ্জিনিয়ারিংটা পড়ি। সো একদম পার্টিকুলারলি সায়েন্স ব্যাকগ্রাউন্ডেই থাকি আর কি। আচ্ছা, বাট কি হলো, আলটিমেটলি তো আমি এখন ওই আর্টের দিকেই আছি অ্যান্ড ভেরি হ্যাপি, এবং বাবা খুবই অ্যাপ্রিসিয়েট করে। সো কোনোদিন না বলেননি, পড়ালেখাটাও শেষ করেছি। বাবা শুধু একটা জিনিস দেখতো, আমার যেটা মনে হয়, আমার বাবা খুব সাইলেন্ট, খুব বেশি কথা বলেন না, কিন্তু আমি বাবার সাথে এখন ছোটবেলা থেকে অনেক বেশি কথা বলি, যেহেতু কাজ করছি। বাবা দেখে, এখন বাবাকে কয়েকজন বলে, আবার পেপারে দেখে। যেমন আজকে রাতে আমি প্রিটি শিওর বাবা এখন টিভির সামনে বসে বসে দেখছে, পিজুস দস্তিদার ওনার নাম। বাবা যখনই দেখেছেন ভার্সিটি থেকে শুরু করে এখন পর্যন্ত, আই থিঙ্ক হি স মি ওয়ার্কিং। ওকে ভাইয়া দেখেন, আমি এডি ছিলাম, আমি কখনো পোস্ট প্রোডাকশন সুপারভিশন করেছি সুপারভাইজার হিসেবে, কখনো জুনিয়র প্রডিউসারের কাজ করেছি। আই ওয়াজ কন্টিনিউসলি ওয়ার্কিং, আই এম স্টিল ওয়ার্কিং। হোয়াট এভার দ্য প্রফেশন ওয়াজ, ইউ কেপ্ট ওয়ার্কিং। এটা দরকার। অনেকে এরকম টেক্সট করা দরকার মনে করে আমাদের টেক্সট পাঠিয়েছেন, সেই টেক্সটগুলো আমাদেরও পড়া দরকার। অবশ্যই। দর্শক, অসংখ্য টেক্সট আসছে, আমরা চলুন একটু দেখার চেষ্টা করি কারা কি পাঠিয়েছেন। তানবিন মিরাজ কি লিখেছেন? রাতের আড্ডা স্টেজ আজকে আলোকিত। প্রান্তর ভাই এবং ইন্তু ভাইয়ের জন্য খুব সুন্দর আড্ডা চলছে। আপনাকে ধন্যবাদ, আপনি আরো আলো ছড়ালেন এই কমেন্টের মধ্য দিয়ে। ডেইজি তালুকদার, ওয়াও ইন্তু ভাইয়া, আপনাকে অনেকদিন পরে দেখলাম, আমার খুবই ভালো লাগছে ইন্তু ভাইয়া, আমার প্রিয় উপস্থাপক। থ্যাংক ইউ, অ্যাক্টিংও দেখেন। ও বাট থ্যাংক ইউ, আপনি অনেক লাভলি একটা টেক্সট পাঠিয়েছেন। আমার ভেরি সুইট, ভেরি সুইট। থ্যাঙ্কস ফর বিং সো সুইট। সুভাষ ঘোষ অসংখ্য টেক্সট পাঠিয়েছেন, এর মধ্যে আমরা একটা টেক্সট নিয়ে নিচ্ছি। আমি পশ্চিমবঙ্গ থেকে দেখছি, খুব ভালো লাগে প্রান্তরের অভিনয় নাটক। ধন্যবাদ, ধন্যবাদ। সবুজ তার অবুজ টেক্সট পাঠিয়েছেন। অপেক্ষা নাটকে বাস্তব জীবনের কথা, সমাজের মধ্যে ছড়িয়ে থাকা সমস্যার প্রতিচ্ছবি ফুটে উঠেছে খুব সাবলীলভাবে। এইরকমই সুন্দর উপস্থাপনা আরও দেখতে চাই। থ্যাংক ইউ। প্রীতি দত্তর নাটক ছিল অপেক্ষা, আমি অভিনয় করেছিলাম। প্রীতি দিদি অনেক ভালো বানায়, দারুণ দারুণ বেকার। বিজয় আন্তনগর ফিল্মে অসাধারণ অভিনয় করেছেন। এটা এমনি বলছে, প্রথম কাজ এত অসাধারণ অভিনয়, উনার অনেক ভালো লাগছে, লাগতেই পারে। থ্যাংক ইউ ভাই, থ্যাঙ্কস আ লট, মন থেকে বলছি। আনিকা অপেক্ষা নাটকটি অসাধারণ হয়েছে, অপেক্ষায় ছিলাম, অনেক দিন পর ভালো একটা নাটক দেখলাম। আনিকা তো দেখো কা। থ্যাংক ইউ। তাহলে একটু লাইট করলাম, আমাদের আড্ডাটা অনেক সিরিয়াস হয়ে যাচ্ছিল। লাইফে
কাজের ফাঁকে ফাঁকে বিরতিটা কতটুকু নেওয়া হচ্ছে আর বিরতিতে কতটুকু ট্রাভেল করা? ডু ইউ লাভ টু ট্রাভেল? আমি আমি খুব একদম বোরিং একটা আনসার দিই। পৃথিবীতে আমি সিনেমা দেখতে সবচেয়ে বেশি ভালোবাসি। ওকে। এখন একটা নতুন অভ্যাস হয়েছে একটু আড্ডা মারার। আমি আড্ডা আগেও মারতাম কিন্তু খুব সিলেক্টিভ মানুষজনের সাথে। এখন একটু গ্যাদারিংটা বেড়েছে, চেনা জানাটা একটু বেড়েছে, এখন খুব শখের পর্যায়ে চলে গেছে। এখন তাই একটু ঘর থেকে বের হয়ে কাজ না থাকলেও কিন্তু আমি চেষ্টা করি যে আমার ডাবিং এবং অন্যান্য শুটিং ছাড়াও তো আমাদের আরও অনেক কিছু করার থাকে একটা প্রজেক্টে, ওই কাজটা করার সময় যাতে আমি একটু গ্যাপটা প্রপারলি নিতে পারি, পরের কাজটা করার আগে যাতে ওই কাজটা কমপ্লিটলি শেষ করতে পারি, ওই চেষ্টাটা থাকে। এখন ওগুলো করি, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলার মধ্যে শেষ, এরপর রাত্রেবেলাটা একটু আড্ডা দিই। অলরাইট, ইউ হ্যাভ ইউর ওয়াটার। আমি একটু দর্শকদেরকে বলছি, দর্শক আপনারা যারা অসংখ্য টেক্সট পাঠিয়েছেন আমাদেরকে, তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ আপনাদের জন্যই কিন্তু আসলে আমাদের এই অনুষ্ঠানটি। সো আপনারা সবসময় এবার সাপোর্ট দিয়ে রাখবেন, আপনাদের সমর্থন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আর এনটিভি সবসময় ভালো ভালো নতুন নতুন ক্রিয়েটিভ কিছু আইডিয়া নিয়ে আসে আপনাদেরই জন্য। সো সবসময় এনটিভির সাথেই থাকবেন। এই কথাগুলো শুনে ভাববেন না যে আমাদের অনুষ্ঠান শেষ, আরও কিছুক্ষণ আছি। ও একটু পানি খাচ্ছিল, ওই জন্য আপনাদের সাথে একটু সময় কাটালাম। ওকে, যা বলছিলাম, ফ্যামিলি তোমার এই কাজগুলোকে কিভাবে দেখে? ডু দে অ্যাপ্রিশিয়েট? অ্যাপ্রিসিয়েটটা করেন, কিন্তু এটা এমন না যে মানে আহামরি কিছু না। কিন্তু এখনো পর্যন্ত মনে হয় যে আমি ওই আমার রেগুলার কাজের মধ্যেই বেরোচ্ছি, আর ঘরে দেরি হলে একটা ফোন আসে, রাতে খাবে বাসায়, না খেলে জানিয়ে দিও। আর কখনো কখনো অনেক বাইরে খাচ্ছ, পারলে রাতে ঘরে খেও। আমার মা আমাকে ফোনটা দেয়। এমনি আপনারা তো ফুড সরি হর এরকম বলে না তো? না 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 না, মাঝে মধ্যে মা একটু চিন্তা করে, বৃষ্টি হচ্ছে, শর্ট টট দিও না। এটার কারণ আছে, কারণ পরদিন তাহলে এক গাদা জামা কাপড় এগুলো ধুতে হবে আমাকে। আচ্ছা, ওই জন্যই। খুবই খুবই নর্মাল অ্যাজ আ ফ্যামিলি। আমি মানে ফ্যামিলি ম্যান, খুবই নর্মাল আমাদের ইয়ে। আচ্ছা, কেউ না জানুক, আমি জানি যে গত ঈদে এনটিভিতে একটা ঈদের নাটক আছে সেতু আরিফের পরিচালনায়, কেউ না জানুক। এই নাটকটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। শিওর। গল্পটা এমন একটা ছেলের যে কাজের সূত্রে শহর ছেড়ে অন্য কোথাও চলে গেছে, কিন্তু সে ফেরতও আসে, এবং ফেরত আসার পিছনে একটা কারণ আছে। তার খুব কাছের একজন বন্ধু বা বান্ধবী বলা যায়, বেস্ট ফ্রেন্ড যাকে বলি, ক্লোজেস্ট ফ্রেন্ড যাকে বলি, তার জীবনে একটু আসার চেষ্টা আর কি। কিন্তু সেটা একদমই কাজের ফাঁকে, ছুটিতে। মানে এটা ছেলেটারই থেকেই চেষ্টা? হ্যাঁ হ্যাঁ, একদম ওয়ান সাইডেড, কমপ্লিটলি ওয়ান সাইডেড। আচ্ছা। এরপর সে আসে এবং আসার পরে অপমানিত হয়, ঝাড়ি টাড়ি দেওয়া হয়। তারপর দেখা যায় কি ছেলেটা একটু দূরে থাকতে চায় কিন্তু পারে না, এবং আস্তে 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 মেয়েটার জীবনে আরো বেশি ইনভলভ হয়ে যায়। এখন শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য তো অবশ্যই চোখ রাখতে হবে ইউটিউব পর্দায়, ইউটিউবের স্ক্রিনে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি দর্শক ঈদে যারা দেখেছেন ওরা তো জানেনি, আর এনটিভির ইউটিউব চ্যানেলে খুব দ্রুত রিলিজ হতে যাচ্ছে। সো যারা মিস করেছেন আশা করি এখন মিস করবেন না, মিস করলেও আবার পরবর্তীতে দেখার সুযোগ থাকবে। হ্যাঁ, এখানে একটু বলতে চাই আমি, একটুই বলবো, বেশিটা। ওকে। কারণ এই কাজটা আমার অপোজিটে তানিয়া ছিলেন, তানিয়া বৃষ্টি, এবং আমার প্রথম নাটক, আমার একদম জীবনের প্রথম নাটক হয়েছিল তানিয়া বৃষ্টির সাথে। রুবেল আনুশ বানিয়েছিলেন। আচ্ছা। যখন আমি সেটে গেলাম, আমি তো একটু আর্লি চলে গেছিলাম, আই ওয়াজ গেটিং রেডি, শি এন্টার্ড, শি স্মাইলড, অ্যান্ড আই নিউ ইটস গোনা বি আ গুড ওয়ার্ক, খুব ভালো হবে। দ্যাট এনার্জি ওয়াজ ভাইব দিয়ে শুরু হয়েছে একদম। আচ্ছা, তো যেহেতু ও একটু, আমি জানি না তানিয়ার কেউ না জানুকে তানিয়া কি অ্যারোগেন্ট থাকে কিনা আমি জানি না, কিন্তু চরিত্রের প্রয়োজনে যেহেতু একটু কষ্ট দেয় ছেলেটাকে, সো অ্যারোগেন্ট তো হতেই হবে। অ্যারোগেন্ট না, করা জাস্ট ফর দ্যাট ক্যারেক্টার, ওই যে যেটা হয় রিলেশনে, একতরফা ভালোবাসা, একতরফা ভালোবাসার ক্ষেত্রে যেটা হয় আর কি। ব্যক্তি জীবনে এরকম কোনো মেয়েকে ট্রাই করা হয়েছে? না না, হার্ট করেছে? একদমই না। তো হাউ মেনি গার্লস ইউ হার্টেড? ইচ্ছা করে, অনিচ্ছাকৃত, যাই না। নেভার এনিওয়ান, নোবডি, সামওয়ান মেবি, যাই না। মনের অজান্তে হলে হতে পারে। তাহলে ওই মেয়েদের জন্য কিন্তু তাহলে কেউ না জানুক খুব প্রাসঙ্গিক, ওরা খুব খুশি হতে পারে দেখে। আচ্ছা, এবার বুঝ কেমন লাগে, এবার বুঝ। আচ্ছা, জাস্ট কিডিং। ওকে। মোহন খানের একটা অভিনীত নাটক প্রতারক পরিচালনায়, you acted, you didn't did the direction, right? You acted. I acted in it. আমি ডিরেকশন কেন দেব ভাই? মোহন খান ডিরেকশন দিয়েছেন, you acted, right? মোহন ভাই খুব দুর্দান্ত ডিরেকশন দিয়েছেন, খুব সুন্দর একটা গল্প আমাকে পাঠিয়েছেন কাজ করার জন্য, কাজটা করেছি। এবং अगेन তানিয়া বৃষ্টির অপোজিটে
এবং এটাও এনটিভিতেই প্রচার হয়েছে ঈদে। চিন্তা করেন কি পরিমাণ পরে চিন্তা করবো, আচ্ছা, কারণ ঠিক চিন্তা আছে। করলে পরে এনটিভির সাথে আমার আবার দ্বন্দ্ব লেগে যেতে পারে, কেন? ঈদে আমার নাটক ছিল না কেন। I'm not gonna compare because my brother was there, so I was there. That is same. থ্যাংক ইউ লাভলি ভাই, হ্যাঁ। লাভলি। কাজটা নিয়ে যদি একটু বলি তাহলে আমরা তো আজকাল খুব একটু লাইট হার্টেড বা অল্প একটু ট্র্যাজেডির কাজ করছি, এই কাজটা পার্টিকুলারলি আর একটু ডার্ক। আচ্ছা, এখানের মধ্যে বেশ কিছু এমন এমন টপিক আছে যেগুলো নিয়ে হয়তো ডিসকাস করা উচিত সোশ্যালি, কিন্তু আমি চাই ইউটিউবে যাওয়ার পর মানুষজন একটু দেখুক, দেখার পরে ওটা নিয়ে আলোচনা হোক, বা ওদের মধ্যেই আলাপটা আসুক, নিজের গল্পটার মধ্যেই আলোচনাটা হোক। আগেন খুবই সহজ সরল দুটো মানুষের গল্প। কিছু প্রতারকটাকে এটা এটা বলা জানতে হলে জানতে হলে ইউটিউবে দেখতে হবে, এনটিভির ইউটিউব চ্যানেলে। প্রতারক মোহন খানের পরিচালনায় আমাদের প্রান্তর অভিনীত। আর কে কে আছেন এখানে? তানিয়া বৃষ্টি আছেন, আর আছেন হচ্ছে আমাদের মানে আরো অনেকে আছেন, আরো অনেকেই আছেন। এটা খুব সহজ, যখন নাম মনে পড়বে না তাই খুব সহজে আরো অনেকে আছেন, শিখে নিলাম। জোকস অ্যাপার্ট, হাউ ইউর এনজয়িং আওয়ার ইন্ডাস্ট্রি? কত দূর যাওয়ার ইচ্ছে আছে, ভবিষ্যতে প্ল্যান কি? যে আমি প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে ফিল্ম নিয়ে কোনো প্ল্যান আছে কিনা। আমি তো ফিল্ম করে ফেলেছি। করে ফেলে দিয়েছেন, আবার নিতে হবে না? আমার 3টা কাজ হয়েছে ফিল্মে, যেগুলো সামনে রিলিজ হবে। আমি যদি কনজিকিউটিভলি বলি তাহলে আকারেজা গালিবের মস্ত বড় লোক করেছি, ওই সিনেমাটার পরে আমি করেছি হচ্ছে এনায়েত করিম বাবুলের জীবন আমার বোন, এটা মাত্র আমি শুটিং শেষ করেছি। আচ্ছা, মাহমুদুল হকের উপন্যাস জীবন আমার বোন, ওখানে আমি একটা খুব পছন্দের ক্যারেক্টার করেছি, একটা মুক্তিযোদ্ধার ক্যারেক্টার করেছি। আমার খুব ইচ্ছে ছিল এই ইয়াং এজে করে ফেলার, একদম প্রপার টাইমে প্রপার গল্প, প্রপার ক্যারেক্টার পেয়েছি, আমি ভাগ্যবান। আরেকটা কাজ চলছে, সেটা হচ্ছে এন রাশেদ চৌধুরী স্যারের সখী রঙ্গমালা। আমরা কিছুটা শুটিং শেষ করেছি। সখী রঙ্গমালা, সখী রঙ্গমালা, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। আরো কিছু টেক্সট আছে, না পড়লে ওরা মন খারাপ করবে। দর্শক চলুন আপনাদের পাঠানো টেক্সট আমরা একটু দেখে নিই। তারিফ দেখি, কি তারিফ করেছেন প্রান্তর ভাই? আপনার শাটল ফিল্মটি এই নিয়ে 10 বার দেখেছি, আপনার অভিনয়ের অন্ধভক্ত। ভাই অন্ধ এর না, চোখ খোলা রেখে দেখেন প্লিজ। থ্যাংক ইউ তারিফ। স্বপ্ন লিখেছেন নতুন প্রেমের গল্প নাটকটি ইন ওয়ান ওয়ার্ল্ড সুপার। ওকে, থ্যাংক ইউ। গৌতম দার গল্প, গৌতম গরির। আচ্ছা, রাবি অপেক্ষা নাটকটির অসাধারণ গল্প, অসাধারণ পরিচালনা, অসাধারণ অভিনয় করেছেন প্রান্ত ভাইয়া এবং নিয়াপু। ওকে, নিদ্রাপু, নিয়াপু। ওকে, সেম নেম। হ্যাঁ, আপনি এত অসাধারণ অসাধারণ লিখেছেন, আমার কাছে মনে হচ্ছে আপনার পাঠানো টেক্সটে অনেক অসাধারণ। নাহিদ ফ্রম ইউএসএ। ওকে, কি লেখা? নতুন প্রেমের গল্প ইজ এ লাভলি ড্রামা উইথ অ্যান অ্যামেজিং ব্লেন্ড অফ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট, এক্সেলেন্ট স্টোরি, presentation and performance by all. Thank you, Naid, from USA, and your English was amazing. প্রান্ত, দ্যাট ইজ ইট। আমাদের হাতে আরও সময় থাকলে আমার খুব ভালো লাগতো, সময় আছে কিন্তু অনুষ্ঠানের সময় একেবারে শেষ। আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড আই ওয়াজ উইলিং টু মিট ইউ ইন এনি হাউ, সো আই এম থ্যাঙ্কফুল টু এনটিভি যে আজকে এরকম একটা ন্যাশনাল টিভিতে একসাথে আড্ডা দেওয়ার সুযোগ করে দিল আমার ভাইয়ের সাথে। সো থ্যাংকস ফর গিভিং আস টাইম। থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কস। তোমার দর্শককে কিছু বলবে? আমার কাজ দেখুন, আমার জন্য দোয়া করবেন, আশা করি আপনাদেরকে আরও ভালো কাজ উপহার দিতে পারবো। রাইট, থ্যাংকস অ্যাগেইন। দর্শক আপনাদের জন্য ধন্যবাদ, বিকজ আপনারা আছেন বলে অনুষ্ঠানটি চলছে। আপনারা যতদিন চাইবেন ততদিন চলবে, আপনাদের ভালোবাসা আমরা এগিয়ে যেতে চাই। নেক্সট উইক আশা করছি নতুন কোনো তারকার সঙ্গে নতুন রাতের আড্ডা নিয়ে হাজির হব আমি ইমতু। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন কিন্তু। বাই বাই।